এই পৃথিবী আপনাকে সুন্দর যা কিছু দেয় তার সবই হয়তো মেরে ফেলার আগে ক্ষতিপূরণ হিসেবে দেয়। যেমন ২৪-এর ৫ই আগস্টের পরে অনেকেই হয়তো পেয়েছেন অনেক কিছু, কিন্তু তার জন্য তাদেরকে হারাতেও হয়েছে অনেক কিছু। একটা সময় পর্যন্ত তারা পারেননি সত্যকে তুলে ধরতে, বলতে পারেনি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, এসএটিভির এই প্ল্যাটফর্মে সেই কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন অত্যন্ত সুপরিচিত একজন মুখ, মায়ের ডাকের প্রধান সমন্বয়ক এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। আমরা কথা বলবো তার সাথে এবং জানবো একই সাথে তার এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু দুঃসহ স্মৃতির কথা এবং বাস্তব প্রেক্ষাপট নিয়েও আমরা আলোচনা করবো তার সাথে। সানজিদা ইসলাম তুলি, আমি শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনাকে। ধন্যবাদ। এবং একই সাথে কৃতজ্ঞতাও ধন্যবাদ যে আমাদের এই অনুষ্ঠানটা আমরা যখন শুরু করেছিলাম ৫ই আগস্টের পরে, আমরা একদম প্রথম পর্বেই অতিথি হিসেবে আপনাকে পেয়েছিলাম, আজ আবারও আপনাকে পেয়েছি। আমরা এই সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করব। তার আগে একটু জানতে চাই যে, একটু ফ্ল্যাশব্যাকে আসতে চাই যে আপনি এই যে তৎকালীন সরকারের সময় যে প্রিয়জন হারা মানুষদেরকে নিয়ে স্রোতের বিপরীতেই যদি আমরা বলি, একদম রাজপথে থেকেছেন, তাদেরকে নিয়ে আপনি লড়াই আন্দোলন করেছেন এবং সেখান থেকে আপনি সংসদে, এই যে দীর্ঘ জার্নিটা, মাঝখানে নিশ্চয়ই অনেক রোষানলে পড়তে হয়েছে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে এই জার্নিটা আসলে কেমন ছিল সেটা একটু জানতে চাই এবং ওই সময়কার কোনো উল্লেখযোগ্য বা দুঃসহ স্মৃতিও যদি আপনার মনে থাকে এই মুহূর্তে, সেটাও জানতে চাই একটু। ধন্যবাদ খান ভাইকে এই আয়োজনের জন্য। আমিও কৃতজ্ঞ, কারণ আপনি যে বললেন এই পর্বের শুরুটা, এই বয়ানটা আনাটাও আপনাদের দ্বারা হয়েছে। তো এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এসএটিভিকে, আপনাকে এই আয়োজনের জন্য। আমাদের যারা আমরা ভিকটিম ফ্যামিলির, আপনারা জানেন মায়ের ডাকের আমরা যারা, তাদের কথাগুলো আপনারা সামনে আনতে, এই বয়ানগুলো আনতে এক একটা পর্বে এক একভাবে তুলে ধরেছেন। সেইখান থেকে আমাদের সবার পক্ষ থেকে আসলে অনেক কৃতজ্ঞতা। তো আজকে আপনাদের সামনে হয়তো আরেকটা পরিচয় আমার সাথে যুক্ত হয়েছে, বাংলাদেশের জন্য কাজ করার সংসদ সদস্য হিসেবে সুযোগ হয়েছে। এইটার জন্য আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এই সুযোগটা এবং এই যে নারী নেতৃত্বের জায়গাটা করে দেওয়ার জন্য আমাদেরকে। তো এই পর্যন্ত আসতে আপনি বিগত সময়ের যে বললেন যে কিছু উল্লেখযোগ্য ঘটনা যেগুলো আমাদেরকে মুখোমুখি হতে হয়েছে, ফেস করতে হয়েছে। আসলে বিগত সময়ে আমি যদি বলি যে 13 পরবর্তী সময়টা, 2013 পরবর্তী সময়টা পুরাটা সময়ই আমাদের জন্য এমন একটা সময় ছিল, সেই সময়ের ভিতর দিয়ে আমরা যে প্রতিটা দিন পার করেছি, প্রত্যেকটা দিনের ঘটনা, প্রতিদিনই আমাদের কোনো না কোনো পরিবারের সাথে কোনো রকমের হ্যারাসমেন্ট হচ্ছিলই। কোনো না কোনো দিন আমাদেরকে সরকারের রোষানলে পড়তে হচ্ছিল, কারণ আমরা আওয়াজটা জারি রাখতে পেরেছিলাম এবং আমাদেরকে আসলে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না। কারণ যতক্ষণ না আমরা আসলে ভাইদের ফেরত পাই, যতক্ষণ না আমরা আমাদের সকল ভাইদের সন্ধানের ইনভেস্টিগেশন শুরু হয়, বা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যখন তাদেরকে এরকম বলপূর্বক গুম আর বিচার বহির্ভূত হত্যার শিকার যারা ছিল, সবাই যখন আমরা একসাথে দাঁড়াই মায়ের ডাকের প্ল্যাটফর্মে, তো তখন থেকে আসলে একটাই আমাদের উদ্দেশ্য, লক্ষ্য ছিল যে এই স্বৈর শাসনের পতন করতে হবে, ভাইদেরকে ফেরত আনতে হবে। এবং প্রত্যেকটা পরিবারের মা, সন্তান, স্ত্রী, আপনি দেখেন সবাই কিন্তু অপেক্ষা করে আছে এখনো, যে অনেকে আশায় বুক বেঁধে আছে। অনেকের সাথে আপনারা কথাও বলেছেন। তো এখনো যারা জানে না তাদের সন্তানদের সাথে কি করা হয়েছে, এখনো ইনভেস্টিগেশন বা বিচার সেই জায়গা পর্যন্ত অনেক কেস কিন্তু রয়ে গেছে যাদেরকে নেওয়া সম্ভব হয়নি, তারা কিন্তু এখনো ওই এক যুগের আগে যেই জায়গাটাতে ছিলেন সেই জায়গাটাতে রয়ে গেছেন। তো তাদের ক্ষেত্রে আরও আমি বলবো যে বিগত সময়ে আমাদের যেটা করতে হতো, যে আমরা যখন কোনো ক্যাম্পেইন করতাম, আমরা যখন কোনো মানববন্ধন করতাম, আমরা কোনো মিছিল করতাম, আমরা কোনো প্রেস কনফারেন্স করতাম, তো সেই জায়গাগুলোতে আসলে দেখা যেত যে বিভিন্নভাবে বিভিন্ন বাহিনী দ্বারা আমাদেরকে হ্যারাস করা হচ্ছে বা কোনো জায়গায় দেওয়া হচ্ছে না দাঁড়ানোর জন্য। এটা বছরে অনেকবার আমাদেরকে ফেস করতে হয়েছে। এবং বাড়িতে এসেও যদি কেউ সাংবাদিকরা আসলো বা আমাদের উপরে কোনো ডকুমেন্টারি হচ্ছে বা তথ্য নির্ভর কোনো কিছু তৈরি হচ্ছে,
তখনই দেখা যাচ্ছে সারা বাড়ি ঘেরাও হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে এই যে সহযোগিতা না পাওয়া, 5ই আগস্ট পরবর্তী সময়ের কথা যদি বলি, সেই জায়গাটা থেকে কি আমরা বেরোতে পেরেছি? অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই যে যে স্বৈরাচারী মনোভাব ছিল, নির্দিষ্ট একটা দলের হয়ে কাজ করা, বা আপনারা যারা মানে কোনো আন্দোলন সংগ্রাম বা আপনারা কোনো জ্বালাও পোড়াও করছেন না, স্বজনদেরকে ফিরে পাওয়ার জন্যই রাস্তায় দাঁড়াচ্ছেন, কিন্তু তারপরেও আপনাদেরকে আসলে রোশানলে পড়তে হয়েছে, কোনো সহযোগিতা পাচ্ছেন না। তো ওই জায়গাটা থেকে কি আমরা বেরোতে পেরেছি কিনা এখনো? আমরা যেটা ওই সময়টাতে আমাদের যেটা আমরা দেখেছি এই প্ল্যাটফর্মে, আমরা যারা ভিকটিম, বিগত সময়ে যাদেরকে বিভিন্ন সময় গুম করা হয়েছিল, এবং কিছু মানুষ কিন্তু এর মধ্যে ফেরত এসেছে, অনেক মানুষ ফেরত আসেনি। তো আমাদের ওই সময় থেকে আপনারা জানেন যে 2020-এ একটা স্যাংশন হয়েছিল 7 জন কর্মকর্তার উপরে, এবং ওই স্যাংশনটার পরে আবার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন, তিনি 76 জনের একটা তালিকা প্রকাশ করেছিলেন যে যাদেরকে কেসগুলো ভ্যারিফাইড, তাদের সম্পর্কে জানতে চাওয়া, যে যাদেরকে গুম করা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের অনেকে ছিলেন সেখানে। তো তৎকালীন সরকার কিন্তু তাদের কোনো সদুত্তর দেননি, বরং তখন যে রেসপন্সগুলো ছিল যে এরা নিজেরা পালিয়ে গেছে বা লুকিয়ে গেছে, আত্মগোপনে আছে, এরকম রেসপন্সগুলো দিত। তো তখন কিন্তু যেটা হয়েছিল, এবং আপনারা জানেন যে ইভেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে কেউ যদি আমাদের সাথে দেখা করতে আসতো, ইউএস অ্যাম্বাসেডর পিটার হ্যাস এসেছিলেন মায়ের ডাকের 2022-এর 14th of December। তো তাকে দেখা গেছে রাস্তা ব্লক করে আওয়ামী লীগের লোকজন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। তো মানে ভিকটিমদের সাথে হ্যাঁ, তো এখন এটা এমন চরম পর্যায়ে চলে গিয়েছিল ওই সময়টাতে যে যে কোনোভাবেই এটাকে দমন করতে হবে, তো কোনো কথা বলতে দেওয়া যাবে না, আর একটা ভয়ের সংস্কৃতি এটাই ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছিল, আর এই জন্যই গুমটা করা হয়। তো আর গুম করার ফলে যেটা হলো, এটাতে একজন মানুষকেই শুধুমাত্র ওই আয়না ঘরে যে টর্চার করা হচ্ছে সেটা না, কিন্তু পুরো পরিবারটাই, পুরো পরিবার, পুরো এতগুলা ফ্যামিলি, আমরা এত সদস্য, কতগুলা জেনারেশন, কারণ এটা তো এখনো চলমান। আমাদের ক্ষেত্রে যেটা হলো যে আমরা অভ্যুত্থান পেলাম, আমরা পরিবর্তনের পরে যেখানে দাঁড়িয়ে আছি আজকে, সেখানে আসার পরে আমাদের যে আশাটা নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম, তখন একটা আশা ছিল যে হাসিনা পালিয়ে গেছে বা ওই সময়টাতে আমরা হয়তো ভাইদেরকে ফেরত পাবো, আবার সন্ধান পাবো, ফ্যাসিস্ট মুক্ত হয়েছি আমরা। হ্যাঁ, এরপরটা আরো ভয়ঙ্কর, আমি বলবো যে আরো বিভৎস আমাদের জন্য, কারণ এখন কিন্তু আয়নাঘরগুলো উন্মুক্ত করা হয়েছে এবং জানে যে কোন কোন বাহিনী এই অপারেশনগুলোতে ছিল এবং কোন কোন কর্মকর্তা তাদের নাম ওঠে, এবং বিভিন্ন যে সমস্ত টর্চারগুলোর যে প্রক্রিয়া, বিভিন্ন টর্চারের যে বর্ণনা উঠে এসছে। একটা ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছিল গুমের জন্য, আপনারা জানেন। জি জি, এটার তথ্যতে কিছুটা বেরিয়ে এসছে। তো সেই বর্ণনাগুলা, সেই আয়নাঘরগুলোতে যখন আমরা যাই, আমাদের মতো আসলে সুস্থ মানুষদের, আমি 30 মিনিটস ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। যাদেরকে ওইখানে রাখা হয়েছিল আমার ভাইয়ের মতো, যাদের খোঁজ আমরা এখনো পাইনি, তাদের সাথে কি কি প্রকারে, কেমনভাবে আসলে বিভৎস এরকম কি কি টর্চার করা হয়েছিল, যদি তারা আমাদের মাঝে না থাকে, তাদের শেষ সময়টা কি হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। মানব গুম সংক্রান্ত কমিশনের বিভিন্ন রিপোর্টে আসছে একটা যে বজরার মতো নৌকা, তার পাটাতনে করে নিয়ে শীতলক্ষা বুড়িগঙ্গাতে ডেকে নিচে নিয়ে যায়, উপরে তোলার পরে শুট করার পরে বিভিন্ন বস্তা বেঁধে লাশ কেটে অনেক মানুষকে ফেলে দেওয়া হয়েছে। এই কতজন আসলে ট্রেন লাইনের উপরে মানুষকে হত্যা করার পর ফেলে রাখা হয়েছে বস্তাবন্দি অবস্থায়। তো এই যে কতজন মানুষ যাদের সাথে এটা হয়েছে, এই সত্যগুলো কিন্তু এখনো সামনে আসেনি আমাদের জন্য, যেটা সংখ্যাটাও এখনো একদমই না, কারণ সব মানুষ আমার মনে হয় না তাদের আবেদনগুলো নিয়ে এসছে। এটা একটা অনেক বড় সময় ধরে চলে এসছে, এবং এই কারণেই কিন্তু এখন এটা আমাদের আইসিটি ট্রাইব্যুনালে বিচারাধীন কেসগুলো, এবং ওয়াইড স্প্রেড বিচারের মধ্যে পড়ে এগুলো, কারণ এটা সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড, কারণ এটা সবগুলো কেসের টাইপ একরকম বৃহৎ আকারে হয়েছে বাংলাদেশে, এবং এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির আন্ডারে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এখন বিচারাধীন আছে।
আমাদের ক্ষেত্রে যারা এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো তথ্য সন্ধান সত্যটা এখনো জানতে পারিনি, যাদেরকে আপনারা আন্দোলনে দেখেছেন, রাজপথে দেখেছেন, আপনারা যাদেরকে বিগত 14 বছর সম্মুখ সারিতে দেখেছেন, এই যে স্ত্রীরা, আমার ভাইদের মায়েরা, সন্তানরা যারা আজকে বড় হয়ে গেছে, ইউনিভার্সিটি যাচ্ছে, হাই স্কুল যাচ্ছে, যাদের 1 বছর 1.5 বছর ছবি ধরে রাস্তায় দাঁড়িয়েই বড় হয়ে গেছে, অনেকে এসেছে এরকম আমাদের এখানে কথা বলার জন্য, হ্যাঁ, রিদি সহ অনেকে এসেছে। তো এই যে একটা জীবনের অনেক অংশ, কিন্তু আমরা কি দিতে পারলাম তাদেরকে, কি শিক্ষা, কোন সামাজিক ব্যবস্থা, তাদের জন্য আসলে কি করতে পেরেছি, তাদের জীবনের জন্য, তাদেরকে বড় হয়ে বেড়ে ওঠার ক্ষেত্রে। তো সেই সামাজিক প্রেক্ষাপট থেকে যদি বলি, আমরা আসলে ভয়ঙ্কর রকম একটা অভিজ্ঞতা দিয়ে তাদেরকে বড় করেছি। আর রাষ্ট্র দ্বারা যে সবচেয়ে বড় ক্ষতি হতে পারে মানুষের, এবং রাষ্ট্রীয় বাহিনী দ্বারা, এইটার শিকার যে তাদের অভিজ্ঞতাটা আসলে তারাই বুঝতে পারে যে তাদের ভিতরে কি হচ্ছে। তো আমরা সেখান থেকে বলতে চাই যে এখনকার যে কষ্টটা অসম্ভব ভয়ঙ্কর রকম, এবং প্রতিদিনই আমাদের মধ্যে এটা অনুভূত হয় যে ওই সময়টাতে ভাইয়ের শেষ সময় যদি হয়ে থাকে, যেটা কখন ছিল, তার সাথে কি করা হয়েছিল, এবং যে বাহিনীগুলো দায়িত্বরত ছিল তাদের নামগুলো এখনো কেন সামনে আসছে না। এবং আমরা ইনকোয়ারি কমিশন থেকে এক্সপেক্ট করেছিলাম যে যারা গুম হয়ে যাওয়ার পরে ফেরত আসেনি, সেই কেসগুলো নিয়ে কিছু ডিটেইল হয়তো থাকবে, যেটা খুবই আশা হতো পরিবারগুলো। এই যে আপনি বললেন যে নামগুলো এখনো কেন সামনে আসছে না, বিএনপি সরকার গঠন করেছে 3 মাস হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এটা কি আমরা সরকারের ব্যর্থতা কি বলতে পারি, নাকি আসলে সহযোগিতার অভাব, কোনটা আসলে? আমরা যেটা বলতে পারি যে আমার মনে হয় কার্যক্রমটা শুরু হলো তো 1.5 বছর আগে থেকে। জি। তো তৎকালীন সরকারের ক্ষেত্রে যখন কেসগুলো ইনভেস্টিগেশনের জন্য বলা হলো, দেখেন আমার ট্রাইব্যুনালে যখন আমরা কেসগুলো দিলাম, সেই সময় থেকে 1 বছর 3 মাস হয়ে গেছে। আমরা লাস্ট 1.5 মান্থ আগে আবার ট্রাইব্যুনালে গিয়েছিলাম, আমরা সবগুলো ফ্যামিলি, দেখার জন্য যে কতদূর আগিয়েছে। কারণ আমরা নিজেরা এত এভিডেন্স প্রডিউস করেছি ওখানে, যে ওইখানে আসলে এতটা সময় কেন লাগবে, কালক্ষেপণটা কেন। আমরা দেখলাম যে এখানে একটা ডিফারেন্ট এজেন্ডাতে কাজ করা হয়েছে, এবং তখন এটা বোঝা গেল যে কেসগুলো আসলে ওই কেসগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে টিম, তারা তখনও ইনভেস্টিগেশন শুরু করেনি। এটা অনেক বেশি ফ্রাস্ট্রেটিং এই ফ্যামিলিগুলোর জন্য। তো সেটা ওনারা বলেছেন 1 মাসের মধ্যে তারা একটা ইনভেস্টিগেশন করে জবাব দিচ্ছেন। বাট এই যে এর মাঝখানে যে 1.5 বছর পার হয়ে, মানে আমাদের যে ক্ষতিটা হলো এই 12-14 বছরের পরে, এটা পুরোটা আইওয়াশ হয়েছে। 1.5 বছর আসলে এমন কিছুই হয়নি। আমি এই জায়গা থেকে আবার আসবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে এই যে আপনি আপনার ভাইয়ের কথা বলছিলেন, এমন অসংখ্য মানুষ রয়েছে যেই রাজনীতির কারণেই আসলে আপনার ভাইকে, আপনার পরিবারকে হারাতে হলো। আপনারা হারিয়েছেন আপনার ভাইকে এবং আজও পর্যন্ত সন্ধান জানেন না। সেই রাজনীতিতেই ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আবার সেই রাজনীতিতেই পা রাখলেন, এবং সেখান থেকে এই সাধারণ মানুষগুলোর জন্য যে কাজ করছিলেন, সেখান থেকে সংসদে এই রাজনীতিতে আসার ইচ্ছেটা আপনার ঠিক কোথা থেকে এলো, এবং এখন যে আপনি সংসদে, মায়ের ডাকের ভবিষ্যৎটা কি, এই উত্তরটা আমরা জানবো। তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার, আমরা বিরতির পরে এসে আমরা উত্তরটা জানবো। কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরে। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। আমি বিরতিতে যাবার আগে আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম যে এই রাজনীতিতে আসার ইচ্ছেটা, এবং একই সাথে জানতে চেয়েছিলাম যে মায়ের ডাকের ভবিষ্যৎটা এখন কি, এবং আপনি যে রাজনীতিতে এলেন, সংসদ সদস্য হলেন, যদি আজকে আপনার ভাই থাকতো বা যেই ভাইদের জন্য এত বছর রাস্তায় দাঁড়িয়েছেন, তাদের অনুভূতিটা আসলে যদি আজকে তারা থাকতো, তাদের অনুভূতিটা ঠিক কি হতো? অবশ্যই রাজনীতিতে আসাটা আসলে বিগত সময়ে আমরা যখন আন্দোলন করলাম অধিকার আদায়ের জন্য, মানুষ, আমার ভাইদের সহ সবাইকে ফেরত পাওয়ার জন্য, অন্যায়ের বিরুদ্ধে, এই নির্যাতনের বিরুদ্ধে, তো তখন থেকেই আমরা রাজনীতির একটা অনেক বড় অংশ, প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে হলেও অনেক বড় একটা অংশ হিসেবে কাজ করেছি। তো এটা সব দলকে একসাথে নিয়ে, বিরোধী যারা ছিলেন, যারা
এই নির্যাতনের শিকার হয়েছিলেন, সবাইকে নিয়ে। তো পরবর্তীতে অভ্যুত্থানের পরে পরিবর্তিত বাংলাদেশে যখন এই চিন্তাটা আসলো যে দেশের জন্য কাজ করার, যখন এই সুযোগটা আসলো, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা নারীর জন্য, একটা মেয়ের জন্য, যে একটা মেল ডমিনেটেড সোসাইটির মধ্যে আমার যে কনস্টিটিউয়েন্সিটা ঢাকার প্রাণকেন্দ্রে, এইখানে একটা নমিনেশন নিয়ে আসাটা আমার মনে হয় অনেক বড় একটা স্বীকৃতি এবং অনেক বড় সম্মানের জায়গা, অবশ্যই সম্মানের। এবং আমি জানি যে একটা ইলেকশন প্রসেসটার মাঝখানে পাবলিক কত ওয়ার্মলি আসলে ওয়েলকাম করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে কিভাবে ভোট দিয়েছে। তো সেই জায়গা থেকে তাদের সমর্থন দেখেছি, তারা পরিবর্তন চায় এবং সেই জায়গাতে নিজেকে কাজে নিয়োজিত করতে পারছি, মানে সেইখানটাতে আসলে বিশাল একটা প্রত্যাশার জায়গায় নিয়ে এসছে। আর এটা অনেক বড় একটা সম্মানের বাংলাদেশের জন্য, আপনার জন্য অনেক বড় প্রাপ্তি এটা, সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগটা আমি বলবো। আর মায়ের ডাকের যারা আপনি বলছেন যে আমাদের পরিবার কিন্তু অনেক, সারা বাংলাদেশে হাজারো, কোনো বিভাগ নেই যেখানে আমাদের কোনো পরিবার নেই। তো মায়ের ডাকের যুদ্ধটা, বিচারের জন্য দাবিটা চলমান, এটা সবসময় থাকবে, সবসময় চলমান থাকবে। কারণ যতক্ষণ না, এখন আপনারা জানেন যে বিগত সময়ে যে আইনটা অধ্যাদেশ বাতিল হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের এবং গুম সংক্রান্ত আইনের, যেটা সেই দুটো রিফর্মের জন্য আমরা যে কাজ করছি, সেই দুটো আইনের জন্য আমরা অলরেডি আজকে একটা অধিবেশন হয়েছে আমাদের আইন মন্ত্রণালয়ের সহায়তায়, মাননীয় আইনমন্ত্রী ছিলেন, তো তাকে নিয়ে আরও অনেক বিশিষ্টজনরা ছিলেন, ইউএনডিপি ছিল, সবাইকে সাথে নিয়ে আমরা আসলে এই আলোচনাটা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা আসলে লুপহোলসগুলো বাদ দিয়ে একটা সুদৃঢ় আইন যেন হয়, সেটার লক্ষ্যেই কিন্তু কাজটা করা। এবং আমি যেটা বলতে চাই যে আমরা এই মানবাধিকার নিয়ে যারা কাজ করছি এবং যখন রাজনীতিতে আসার পরে, যখনই আমরা মাঠে, তখন থেকে আমরা একটা বিরাট রকমের প্রতিকূলতার সম্মুখীন হই, সেটা হচ্ছে সাইবার বুলিং। ব্যাপকভাবে এই সোশ্যাল হ্যারাসমেন্টটা, এইটা আমার মনে হয় না আসলে আমাদেরকে কতটুকু প্রতিহত করতে পেরেছে তা না, কিন্তু মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে। ওইটা আমি ইলেকশনের আগেও দেখেছি এবং আমার মনে হয় যে পরবর্তী সময়ে দেখেছি। এখন ওই যে যখন আইনটা বাতিল হলো, তখনও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছি কেন এখন কি হয়েছে, বলে না কেন বাতিল হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে দেশের যারা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু বিগত এই 15 বছর সময় নির্যাতিত ছিল। আমরা যেই বাহিনীই কথা, বট বাহিনী বলেন আর যেটাই কথা বলুক, তারা আমার মনে হয় হয়তো বয়ান আনার সময় ভুলে যায় যে এই প্রত্যেকটা মানুষ যারা আজকে সর্বোচ্চ সংখ্যক সিট নিয়ে সংসদে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তারা কিন্তু একটা অনেক বড় বিগত সময়ে নির্যাতনের একটা বড় সময় অতিক্রম করে আজকে এখানে এসেছেন। তো তাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করা থাকবে যে জনগণের জন্য, জনগণের ইন্টারেস্টকে মাথায় রেখেই সর্বাধিকভাবে যেন সেই আইনগুলো আসে এবং প্রত্যেকটা আইনের ক্ষেত্রে আমরা সেভাবেই কাজ করব। আর আমি যে মায়ের ডাকের ভবিষ্যতের কথাটা এই জন্য জানতে চাইলাম যে বিষয়টা হচ্ছে, আমি খোলামেলা ভাবেই যদি বলি যে আমাদের দেশে সাধারণত যেটা হয়, আমরা আগেও দেখে এসেছি যে নির্বাচনের আগে কিংবা সংসদে যাওয়ার আগে অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দেন। যেমন আপনি এতদিন ছিলেন সাধারণ মানুষের জন্য, তাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে থেকে কাজ করেছেন, আপনি নিজেও একজন ভিকটিম পরিবারের সদস্য, সেই জায়গা থেকে সেই ব্যথাটা বুঝে আপনি তাদেরকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন। এখন আপনি সংসদ সদস্য হয়েছেন, রাজনীতিতে এসেছেন, এখন মায়ের ডাকের ভবিষ্যৎটা এই জন্যই জানতে চাওয়া যে আপনার প্রতিশ্রুতিগুলোকে আপনি বাস্তবায়ন করবেন কিনা বা এই ধারাটা আসলে অব্যাহত থাকবে কিনা, সেই সানজিদা ইসলাম তুলিকে কি তারা পাবে কিনা? আসলে সানজিদা ইসলাম তুলিকে আমার মনে হয় সংসদে সুযোগ দেয়াই হয়েছে তাদের কণ্ঠস্বর হিসেবে। জি, এটাই আমার পরিচয়। আর সানজিদা ইসলাম তুলি একজন মায়ের ডাকের যে আমার হাজারো পরিবার, আপনাদের এখানে অনেকে কথা বলেছে, প্রত্যেকে কিন্তু সেই আন্দোলন করে এই পর্যন্ত এসছে। তো এন্টায়ারলি এত বড় যে ইউনিটিটা, এই যে এত বড় একটা পরিবার একসাথে আছে,
এটা বিগত 15 বছরের বেশি সময় ধরে। এবং আমার মনে হয় এইটাই শক্তি, এটাই স্ট্রেংথ, যে এই পরিবারগুলোকে আসলে একসাথে থেকেই এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। এবং এই যে গুমের এই ট্রমাটার কিন্তু কোনো শেষ নাই। এবং আপনি ইন্টারন্যাশনালি অন্য কোনো কান্ট্রিগুলোও দেখেন, আর্জেন্টিনা সহ অন্য জায়গাগুলোতে 40 বছর হয়ে যাচ্ছে, 45 বছর হয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এবং এই বয়ানটা জারি রাখা, যারা নাই তাদেরকে মনে রাখার মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে রাখা আসলে। তো ডিসঅ্যাপিয়ার্ড যারা, তাদের মেমোরিজগুলোর মধ্যে যেন আমরা বেঁচে থাকি। এবং এর মাধ্যমে, এই বয়ানগুলো জারি রাখার মাধ্যমে, এভিডেন্সগুলো সামনে আনার মাধ্যমেই কিন্তু আমরা স্বচ্ছ ন্যায় বিচার পাবো। এবং সেই লক্ষ্যেই মায়ের ডাক কাজ করে যাবে, নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে। রাজনীতিতে আসার পরে মনে হয়েছে যে এই যে হাজারো ভাই যারা তাদের প্রাণের জন্য আসলে মানে প্রাণের মায়া ত্যাগ করে তারা রাজনীতির রাস্তায় ছিলেন, মাঠে ছিলেন, জীবন বিলিয়ে দিতেও যাদের দ্বিধা কাজ করে নাই, তারা জানতো কিন্তু তারা অনেক বড় রিস্ক নিয়ে রাস্তায় ছিলেন, আন্দোলনের সংগ্রামে ছিলেন। তো তাদেরই তো বোন, এই পরিবারগুলারই ওই রক্তগুলাই আসলে আমাদের মধ্যেই বহমান। তো আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার পেশায়। তো আমি যখন স্টুডেন্ট, আমার ভাই আমার কোনো ভালো রেজাল্ট হলে অনেক বেশি খুশি হয়ে যেতেন। তো তার একটা দাবি ছিল আমার কাছে যে আমাকে মেডিকেলে যেতে হবে। তো আমি অ্যাডমিশন টেস্টও দিয়েছিলাম, সিলেট মেডিকেলে আমার চান্সও হয়েছিল। তো আমি মেডিকেলে পড়বো না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো দেখে আমি টেক্সটাইলে পড়েছি। তখন থেকে ভাইয়া আমার ক্যারিয়ারের পেছনে তার অনেক বেশি আগ্রহ, উৎসাহ দিত, অনেক বেশি অনুপ্রেরণা। এবং আমি যখন ইঞ্জিনিয়ারিং শেষ করে জবে ঢুকি এই সেক্টরে, অসম্ভব খুশি ছিলেন তিনি। এবং ইন্টারন্যাশনাল লেভেলে যখন কাজগুলো করি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে, আমি দেখেছি যে আমার ভাই আসলে খুবই মানে প্রাউড ছিল। আজকে তিনি যে রাজনীতি করে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, সেই দলের হয়ে যখন প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছি, এই যে আমার হাজারো ভাই যাদের নাম নিয়ে দাঁড়িয়েছি এতদিন রাস্তায়, আমার ভাই সহ, সুমন সহ বাকি যারা, হয়তো কোনোখান দূর থেকে হয়তো দোয়া করছেন। এই জন্য এইখান থেকে শক্তিটা আসছে এবং কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারছি। আমার মনে হয় যে তারা থাকলে পৃথিবীতে হয়তো অন্যরকম সুন্দর হতো। আমার জন্য হয়তো অনেক যে বাধা প্রতিকূলতাগুলো আমরা দেখি, ওইগুলো হয়তো সহজ হয়ে যেত অনেক বেশি তারা থাকলে। তারা নাই, তো তাদের যে আত্মাহুতি, আত্মত্যাগ, তার জন্য, বাংলাদেশের জন্য আমার সর্বোচ্চটা দিয়ে আমি কাজ করার চেষ্টা করব। এবং এই সর্বক্ষেত্রে এটাই যেটা আসলে মানুষকে সংসদে পাঠায়, সেটা কিন্তু ক্ষমতার জন্য নয়, দায়িত্ব দেশের জন্য, আমার মানুষের জন্য, যাদের অধিকারের জন্য আমরা এতদিন লড়ে এসেছি তাদের জন্য। আপনি যেই স্বপ্নটা নিয়ে আসলে রাস্তায় দাঁড়িয়েছিলেন, এই দীর্ঘ 15টা বছর স্রোতের বিপরীতে দাঁড়িয়েছেন, আপনি যেটা শুরুতেই বলছিলাম, এই যে ভাইয়ের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হলেন, নিশ্চয়ই মাঝে মাঝেই হন যে ভাই থাকলে হয়তো বা এটাতে গর্বিত হতো, এটাতে খুশি হতো। আপনার ভাই সহ অন্যান্য যে ভাইরা রয়েছে, এখনো কি স্বপ্নটা দেখেন? এখনো মনে হয় যে তারা ফিরবে বা ফিরে আসতে পারে, কিংবা কি হয়েছিল তাদের সাথে? ফিরে আসার স্বপ্নটা, যেটা বললাম, 5ই আগস্ট পর্যন্ত যখন ডিজিএফ অফিসের সামনে যাই, ওই আশাটা নিয়ে গিয়েছিলাম যে ভাইদেরকে নিয়ে আসবো। ওরা হয়তো, ওদেরকে কেন মারবে, নির্যাতন করতে পারে, টর্চার করতে পারে, বিরোধী দল করেছে, কিন্তু ওইটার এখতিয়ারও কারো ছিল না, অবৈধভাবে ধরে নিয়ে গেছে। তো সেই জায়গা থেকে যখন তাদেরকে পাইনি, ফিরে পাইনি, অনেকটা সময় পার হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা সময় কিন্তু এটা আমাদের ভয়ঙ্কর সত্যটা সামনে বারবার আসছে যে নির্যাতনের শিকার হয়ে, টর্চারের শিকার হয়ে
এবং অমানবিক নির্যাতন, যেটা আপনি অমানবিক নিজেও নির্যাতন, জানেন, এবং যে এটা আসলে আসলে সাধারণ কোনো নির্যাতন না। আমার মনে হয় না স্বাভাবিক কেউ আসলে এটা চিন্তা করতে পারবে বা এটা শুনে ওখানে এটা আসলে সহ্য করার মতো, যে আপনি রিভলভিং চেয়ারে রেখে ঘুরলে তার হচ্ছে তখন আর মস্তিষ্ক চোখ বের হয়ে আসে এরকম। নখ তুলে ফেলা হচ্ছে, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, কাটার মেশিন দিয়ে হাত পা যে কোনো অংশ কেটে ফেলা হচ্ছে। আমি আসলে জানি না কি 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 রকম, আর ঝুলিয়ে মেটাল বারের মধ্যে তাদেরকে মারতে 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 যখন তার জ্ঞান চলে যায়, রক্তাক্ত শরীর তাদের ফেলে দেওয়া হয়, এবং তারপরে যখন তাদের জ্ঞান আসে তারা জানে না কতদিন চলে গেছে। যারা গুম হয়ে যাওয়ার পর ফেরত এসছেন তাদের কাছ থেকে শোনা এগুলো, যে ভাই আমার ফেরত আসে নাই, সে ভাই এগুলোর ভিতরে কতদিন ছিল, কিভাবে টর্চার হয়েছিল, বা এর ভয়ঙ্কর যেই আঘাতটা কতটুকু তার ভিতরে ছিল জানতে পারিনি আমি। আমার ভাই হয়তো দেয়ালের ওপারে, সেও জানেনি যে এইখানে আমরা এতটা যুদ্ধ করছি, পরিবারের এতগুলো মানুষ, এত এত হাজারো পরিবারের আমরা সবাই যে বাইরে দাঁড়িয়ে আন্দোলনরত, অপেক্ষারত। আমার যেই ভাইরা সিক্রেট ডিটেনশন সেলে আয়না ঘরে ছিল, ওরা হয়তো এই খবরটা জানতো না। এটাতে অনেক বেশি কষ্ট পাই আমরা। জীবনের অনেক বড় একটা অংশ হচ্ছে শুধু এইটা জানার জন্য যে ভাই কেমন আছে। ভাই সেখানে জানতো যদি যে এখানে আমরা জীবন দিয়ে লড়ে যাচ্ছি, সেই কষ্টের মধ্যেও হয়তো তার বিন্দু পরিমাণ হয়তো সাহস জোগাতো। ভাই হয়তো চিন্তা করেছে কেউ কেন আমার খবর নেয় না, আমার দেশের মধ্যে আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি এরকম সিক্রেট ডিটেনশন সেলে আমাদের পরিবারের একজনকে ধরে নিয়ে যায়, এবং সেই পরিবার 14 বছর জানতে পারি না। পরবর্তীতে আমরা যখন জানি ইনভেস্টিগেশনগুলো যে হচ্ছে, যে তাকে র্যাব 1-এর যে সেলগুলো টিএফআই সেলে রাখা হয়েছে। আমরা সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে আপনার মা খুব সম্ভবত ব্যারিস্টার আরমানের হাত ধরে উনি বলছিলেন যে আমার ছেলেকে বাবা দেখেছেন কিনা। হ্যাঁ, মানে অর্থাৎ উনি এখনো এই আশাটা বুকে নিয়ে আছেন, হয়তোবা ওনার সন্তান কোথাও না কোথাও রয়েছেন। কোনো মাই আসলে বিশ্বাস করে না, কোনো মাকেই আপনি বললে ওনারা বিশ্বাস করবে না যে তার সন্তান নাই। কেন বিশ্বাস করবে আসলে? মানে কোনো মাই কিন্তু এটা এখনো অ্যাকসেপ্ট করে না, কারণ সন্তান তার কাছে জীবনের চেয়েও প্রিয়। সেইটাকে আপনি তুলে নিয়ে যাবেন অবৈধভাবে এবং বলবেন যে নাই, এটা তো আসলে কোনো মা আমার মনে হয় না বিশ্বাস করে। আর যখন মা আয়না ঘরে গেলেন, তো আমার ভাই হচ্ছে দেখানো হচ্ছিল যে নিচে আন্ডারগ্রাউন্ড 8টা সেল ছিল। তো ইনভেস্টিগেশন বলে যে সুমন ভাইদেরকে সেখানে নিয়ে রাখা হয়েছিল, তার উপরে 2টো সেল ছিল যেখানে আরমান ভাইরা ছিলেন আর কি। তো তখন ওনার সাথে আমার দেখা হয় একটা ডকুমেন্টারির কাজে, তখন মা এই কথাটা ওনাকে জিজ্ঞেস করেছিলেন। এবং আপনি আমাদের এই অনুষ্ঠানে যেটা বলছিলাম শুরুতে, যে প্রথম পর্বে যখন আপনি এসেছিলেন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলেন, আপনি তখনই বলেছিলেন যে আমরা এখনো আসলে ওই বিচার ব্যবস্থাটাকে স্ট্রং করতে পারিনি। তো এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আসলে আমাদের বিচার ব্যবস্থাটা এখন ঠিক কতটা স্ট্রং, এবং আমরা কি আসলে ওই জায়গাটা থেকে বের হতে পেরেছি কিনা? বিগত সময়ে যেই ট্রাইব্যুনাল গঠন করা হলো, তো সেই ট্রাইব্যুনালের একটা ইনভেস্টিগেশন টিম আছে আলাদা, প্রসিকিউশন টিম আছে আলাদা। তো তাদের কাজগুলোকে ত্বরান্বিত করার জন্য কিন্তু এখানে অনেক চেঞ্জ এসছে। আর আমাদের পক্ষ থেকে হচ্ছে যে আইনগুলো যেগুলো নেই, বাতিল হয়ে গেছে, সেই আইনগুলোকে অতি সত্বর যেন আনা যায় এবং সংসদে নিয়ে আসা যায়, সেই কাজটা আমরা নিজেরাই করে যাচ্ছি। আজকে যেটা প্রথম অধিবেশন শুরু হলো আমাদের, তো প্রথম যে ডিসকাশনটা শুরু হলো সেখান থেকে। তো আর ইনভেস্টিগেশনের জন্য আমার মনে হয় যে এখনকার যে সরকার, এটা একটা বড় জনসমর্থন নিয়ে এসছেন, এবং সেই সরকারের যথেষ্ট ইচ্ছা আছে যে জনকল্যাণের জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেইটাই আইন লাগবে এবং জবাবদিহিতার জায়গায় যাদেরকে আনতে হবে নিয়ে আসা হবে। যেই গুম ফেরত ব্যক্তিদের নিয়ে, আসলে গুম ফেরত বলবো না, যারা এখনো নিখোঁজ রয়েছেন, যেই পরিবারগুলোকে নিয়ে আপনি দীর্ঘদিন আসলে কাজ করে যাচ্ছেন, এখনো করছেন,
তো এর মধ্যে আসলে অধিকাংশই আমরা দেখেছি, আমাদের এখানেও যারা কথা বলতে এসেছেন অধিকাংশই বিএনপির, ভিন্ন দলমতেরও রয়েছেন, অধিকাংশই বিএনপির। তো আমরা দেখলাম বিএনপি ক্ষমতা গ্রহণের পরে আসলে এই গুম আইনটাই আসলে তারা বাতিল করলো, যেটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এবং একই সাথে যদি বলতে চাই যে আপনার এই যে মানবাধিকার কমিশনের কথা যেটা বলছিলেন, মানবাধিকার যে অধ্যাদেশটা সেটাকেও তো হয়তোবা মানে এটাকে রেখে হয়তোবা সংশোধন করা যেত, কিন্তু আমরা সেটাকেও বাতিল দেখলাম। তো এইটার পেছনে আসলে যুক্তিটা কি, কারণটা কি, আমি এই উত্তরটা জানবো। তার আগে আমরা যাব একটি বিরতিতে। কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরো একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরে। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলে, আমাদের সাথে কথা বলছিলেন সানজিদা ইসলাম তুলি। বিরতিতে যাবার আগে আসলে আমি যেটা জানতে চেয়েছিলাম যে এই যে গুম অধ্যাদেশ বাতিল এবং একই সাথে হচ্ছে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে যে পুরনো আইনে আবার ফিরছে বিএনপি সরকার, কিন্তু এই অধ্যাদেশ বাতিল না করে এটাকে রেখেই তো হয়তো বা সংশোধন করা যেত। এই বিষয়টা নিয়ে যথেষ্ট সমালোচনাও রয়েছে। তো যেহেতু আপনি এখন একজন পার্লামেন্ট মেম্বার, সেই জায়গাটা থেকেও আসলে আপনার কাছে এটি জানতে চাই। দুইটো ক্ষেত্রেই জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ যেটা, সেটার ক্ষেত্রেও এবং গুম কমিশনের জন্য যে আইনটা, সেইটার ক্ষেত্রেও, দুইটার ক্ষেত্রেই যে লুপহোলসগুলো ছিল, সেই লুপহোলসগুলো নিয়ে আসলে আমরা জানি না সঠিক বিচারে আমরা পেতাম কিনা। এবং সেইখান থেকেই আসলে যে এটা লুপহোলসগুলো বাদ দিয়ে আইনটাকে আরো সুদৃঢ় করে তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থাটা, এবং আমরা যথেষ্ট সদিচ্ছা দেখেছি সরকারের, এবং সেখান থেকেই কিন্তু এটা, এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ক্ল্যারিফিকেশন করা হয়েছে। ধরেন যে গুম একটা অনেক বড় অপরাধ, এবং এই শুধুমাত্র গুমের জন্য ডিফারেন্ট যে ইনভেস্টিগেশন লাগে সেটা করার মতো ক্ষমতা কিন্তু মানবাধিকার কমিশনের নাই, বা এক্সপার্টিস বলেন বা জাস্ট ডিফারেন্ট একটা টোটাল সেট আপ দরকার, সেটা কিন্তু তাদের নাই। তো গুম কমিশনকে এটার মধ্যে নেওয়ার কোনো মানে হয় না। তো এটাকে সেপারেট রাখার জন্য এখানে উত্থাপন করা হয়েছে, এবং জাতীয় মানবাধিকার কমিশনের বাকি আরও যা ছোটো ছোটো লুপহোলসগুলো ছিল সেগুলোকে রেকটিফাই করার পরে উত্থাপিত করা হচ্ছে সকল স্টেক হোল্ডারের মতামত নেয়ার ভিত্তিতে। অনেকেই তাদের মতামত দিচ্ছেন, তো যেটা আসলে দরকার। তাহলে কি হয় যে বাংলাদেশের পাবলিক কি চায় তাদের মতের ভিত্তিতে কিন্তু এটা করা হচ্ছে। দ্বিতীয়ত, আপনি যদি আসেন যে গুম কমিশনের যেটা গুমের যে আইনটা, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা আইসিটি ট্রাইব্যুনালে, যেটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে, তো সেখানে দেখা যাচ্ছে সাজাটা হচ্ছে মৃত্যুদণ্ড, আর এইখানে আবার সাজাটা দেখা যাচ্ছে 10 বছরের কারাদণ্ড বা আরও মিনিমাম এখান থেকে শুরু হয়ে। তো এইখানের ক্ল্যারিফিকেশনটা মানে এক্স্যাক্টলি প্রপার ছিল না, তো সেই জায়গাটা থেকে একটা লুপহোল থেকেই যায়। সো 10 বছরের সাজা আসলে কাদের জন্য? এই টাইম লিমিটগুলো, যেমন আরও যে আইনের ক্ষেত্রে যেই টাইম লিমিটের মধ্যে এগুলো কাজ করবে, যে আবেদন গ্রহণ তারপরে ইনভেস্টিগেশন কখন হবে, এগুলো কোনোটাই টাইম লিমিটের মধ্যে ছিল না, কোনো ক্ল্যারিফিকেশন ছিল না। সেই লিমিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, টাইম লিমিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, এবং সর্বোচ্চ কি হবে, সর্বনিম্ন সাজা কি হবে, এগুলো ক্ল্যারিফাই করা হয়েছে। উইটনেস প্রোটেকশনের ক্ষেত্রে, তারপরে পরিবারগুলো যেন সত্যগুলোর সামনে আসে, সেই ক্ষেত্রে আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে এগুলোকে। প্লাস এর পরবর্তীতে পুনর্বাসনের সব ব্যবস্থাগুলো, সেইগুলোও কিন্তু এই আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে, যেগুলো আমার মনে হয় যে এই সংযুক্ত করার জন্য এটা অনেকটা, আমার মনে হয় এই আইনটা অনেক শক্তিশালী বিগত আইনের থেকে। এবং আমরা দেখলাম যে বিএনপি সরকার আসার পরে যে চিফ প্রসিকিউশনের যিনি ছিলেন দায়িত্বে, তাকেও আমরা দেখলাম যে আসলে সরিয়ে দেওয়া হলো। তিনি, আমরা যতদূর জেনেছিলাম যে তিনি অনেকটাই মানে অগ্রগতি ছিল তার কাজের, বা অনেক দূরই এগিয়েছিলেন। তো এই জায়গা থেকে তাকে সরিয়ে দেয়া, এখন হঠাৎ দলীয়করণ যে জায়গাটাতে, এটা নিয়েও আসলে অনেক প্রশ্ন উঠেছে। তো সেই জায়গাতে আসলে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে কিনা? আপনি যদি আমাকে বলেন যে দলীয়করণের জায়গায়, তাহলে সেটা আপনি যদি বলেন যে অগ্রগতি দেখেছেন, আমি বরং পিছনে যাব। তাহলে 1 বছর 3 মাস আগে যে কেসগুলো দিয়েছি, আপনি বললেন যে জাতীয়তাবাদী দলের যে ভিকটিমরা, মায়ের ডাকের 100 কেস দেওয়া হয়েছিল, তাহলে উনি যদি দলীয়করণের ঊর্ধ্বে থাকতেন, তাহলে ওই কেসগুলোকে কেন ইনভেস্টিগেশন করেন নাই? আচ্ছা, এটার জন্য আমাদের এই পরিবারগুলোতে আসলে অনেক বেশি হতাশ, কারণ এই আশাটা আমরা করিনি কখনো। কারণ ওই জায়গাটাতেও আসলে অনেকটা দলীয়করণ হচ্ছিল। তাহলে বিকজ ওই জায়গাটাতে এরকম কাজ, তাহলে আপনার এটার আসলে প্রক্রিয়াটা কেন এরকম হবে যে আপনি 3-4টা কেসকেই নিয়ে আসবেন সামনে? 1 বছর 3 মাস কি লাগে আপনার এই কেসগুলো, আমাদের যে মায়ের ডাকের যতগুলো কেস,
অনেক সবগুলো দেওয়াও হয়নি, তো যে 100টা সেটাকে টাচ করা হয়নি 1 বছর 3 মাস, কেন ইনভেস্টিগেশনে কেন পাঠানো? তাহলে এটা কি আসলে উপরের কোনো চাপ ছিল কি কিনা আপনার মনে হয় কিনা? ভাই এই কেসগুলোতে প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই অবশ্যই চাপ আছে, প্রত্যেকটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রেই চাপ আছে, আমরা জানি, সবাই জানি। কিন্তু তাহলে আমরা কেন একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিব, যে স্ট্র্যাটেজিতে যারা গুম হয়ে যাওয়ার পরে ফেরত আসেনি সেটাকে দূরে সরায় রেখে 3-4টা কেস যেগুলো একটা শুধুমাত্র দলের, সেইগুলোকে আমরা হাইলাইট করে কেসগুলোকে প্রগ্রেস করাচ্ছি। আমার কাছে মনে হয় যে পাশাপাশি চলতে পারতো, প্যারালালে যেতে পারতো যদি এটা নিরপেক্ষ থাকতো। আচ্ছা, তো সেটা আমার কাছে, আর ডেফিনেটলি এটা দলীয়করণের ঊর্ধ্বে এখন কাজ করছে, অনেকগুলো কেস একসাথে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এখন যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে তো কিছুটা সময় দেওয়া দরকার, তারা ইনভেস্টিগেশন শুরু আপনি করেছে। মাত্র যে অভিযোগটা করলেন, যে বিষয়টা হচ্ছে যে বিএনপির বিষয়ে যেটা বললেন, এখন আমি যেটা বললাম যে দলীয়করণ, তাহলে কি এই ক্ষেত্রেও আবার আগের মতো কি হতে পারে কিনা, দলীয়করণটাকে প্রাধান্য দেওয়া হতে পারে আপনারা কিনা? আমার ক্ষেত্রে মানে আমার চাওয়াটা অবশ্যই এটা না, কারণ আমরা যখন মায়ের ডাকে কাজ করেছি, আমরা এখনো কাজ করে যাচ্ছি, আমরা কিন্তু এই পরিবারগুলো সব একসাথে। আমি কিন্তু আপনাকে যখন আমরা ভিকটিমদের সাথে কথা বলি বা ভিকটিমদেরকে নিয়ে আমরা দাঁড়িয়েছি, ভিকটিমদের নিয়ে এখনো কথা বলছি, আমার সাথে কিন্তু দলমত নির্বিশেষে সবাই আছে। ভিকটিমকে আপনি কিন্তু কোনো ক্যাটাগরিতে ফেলতে পারেন না, বাট আমরা এটা হতে দেখেছি বিগত সময়টাতে, এবং আমরা ওইটার জন্য আসলে আমাদের যে আমরা জানিয়েছি যে কেন আসলে 1 বছর 3 মাস ধরে গুমের কেসগুলো গুম হয়ে গেল কেন ওখান থেকে। তো দেখবো ইনশাল্লাহ হয়তো 1 মাসের মধ্যে কিছু তথ্য জানবো সামনে। এই রিলেটেডই আর একটা প্রশ্ন যদি করি, যে অভিযোগ রয়েছে যেমনটা যে, এবং আমাদের এই প্রোগ্রামে এসেও অনেকে অভিযোগটা করেছেন যে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে, অর্থাৎ এই 3 মাসের মধ্যেই আমরা দেখেছি যে খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী থেকে শুরু করে চিন্ময় দাস, এমন অনেকেই সমালোচিত অনেককেই তারা জামিন দিচ্ছেন, কিন্তু এখানে এসেও অনেকে অভিযোগ করেছেন যে এখনো অনেক নিরীহ মানুষ এবং অনেক আলেম ওলামা রয়েছেন যাদের জামিনের বিষয়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত এখনো আসেনি, তারা এখনো বিনা অপরাধে অনেকেই সাজা ভোগ করছেন। তো এই যে সমালোচিত যে জামিনগুলো দেয়া হচ্ছে, এটা কি আসলে কোনো গোপন আতাতের মাধ্যমে কিনা? এই যে আপনি যেটা বললেন যে গোপন আতাত বা এটার করার মতো অবস্থা কি এই সরকারের আছে? সেটাই আসলে সরকারের জানতে কাজগুলো চাওয়া। আপনাদের সবার সামনে, জি, বিচার প্রক্রিয়াগুলো একদম পাবলিকলি করা হচ্ছে, তো সেই জায়গা থেকে স্বচ্ছ, খুবই স্বচ্ছ। তো যেইখানে আপনি বলছেন যে যাদেরকে জামিন দেয়া হয়েছে তাদের কেসগুলোর ক্ষেত্রে কতটুকু প্রমাণাদি ছিল, তথ্য প্রমাণাদি ছিল, বা বিচারের ক্ষেত্রে সেই প্রমাণাদিগুলো যথেষ্ট ছিল কিনা, সেগুলো দেখার বিষয় ডেফিনেটলি। আর স্বৈরাচারী সরকারের কাউকে এই সরকার অনেক বড় দোষী কাউকে এই সরকার ছেড়ে দেবে, এটা মানে এই কথার আনার কোনো মানেই হয় না। এইটাও আমার মনে হয় এক রকমের কাইন্ড অফ ওই সোশ্যালি যেটা করছে পাশের দেশে থেকে, যেই ওরা তো আসলে আর কিছু করতে পারছে না, তো পালিয়ে গেছে দেশ থেকে, দেশের মাটিতে পালা দিতে পারছে না, ওরা যেটা করে যে এইরকম প্রপাগান্ডা, মিথ্যে যেগুলো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যেগুলো, সেই জিনিসগুলো করতে পারে শুধু। তো আমার মনে হয় এই বক্তব্যগুলো সেইখান থেকে আসা। আর অনেকের নামে আসলে গুম যারা ছিলেন তাদেরকে যখন যারা ফেরত এসছেন, এরকম ক্যাটাগরিতে অনেক রকমের মানুষ ছিল, তার মধ্যে শর্ট টার্ম অনেকে ছিলেন, লং টার্ম অনেকে ছিলেন। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু এদেরকে সকলকে মিথ্যা মামলায় হয়তো জেলে দিয়েছে বা রাস্তায় ছেড়ে দিয়েছে। হ্যাঁ, প্রত্যেকের বিরুদ্ধে এরকম অনেক মামলার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। সেই মামলাগুলো থেকে বের হয়ে আসতে অবশ্যই একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমাদের আইন মন্ত্রণালয় থেকে অবশ্যই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, কারণ কোন মামলায় কাকে দেওয়া হয়েছে এটা তো আসলে মিথ্যা মামলা, তো সেই জায়গা থেকে হ্যারাসমেন্টটা এখনো চলমান, এবং অনেক মামলা কিন্তু প্রত্যাহার করেছে। আপনি জানেন একটা বিশাল সংখ্যক মামলা আইন মন্ত্রণালয় থেকে তাদেরকে জামিন দেওয়া হয়েছে অনেককে। তো সেই জায়গা থেকে কারো যদি বাদ থাকে তারা সেটা মন্ত্রণালয়ে রেইজ করলে আমার মনে হয় আমরা আশা করি এই ব্যবস্থাটা অবশ্যই স্বচ্ছ হবে এবং ট্রান্সপারেন্ট হবে, যেটা অতীতে হয়েছে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। আমি তো আপনার এরিয়াতে আসতে চাই, যে মিরপুর আপনার এরিয়া, যেটা আপনার এরিয়া সহ এখনো কিন্তু এমন অভিযোগ রয়েছে যে আপনার এরিয়া যেটা মিরপুর, সেখানে সহ এখনো কিন্তু প্রকাশ্যে সারা দেশে বিভিন্ন জায়গাতেই কিন্তু প্রকাশ্যে চাঁদাবাজি
দখলদারিত্ব এগুলো কিন্তু চলমান রয়েছে এবং এর পাশাপাশি যে আমরা সম্প্রতি দেখলাম মিরপুর মাজারে যে একটি হামলার ঘটনা ঘটেছে, সেটা নিয়েও কিন্তু যথেষ্ট মতদ্বিমত রয়েছে, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ভাইরাল হয়েছে। এই মাজারের ভেতরে যে নেশাখোরদের আড্ডা জমে সেটাকে প্রতিহত করার ব্যাপারে আসলে মানে আপনার কাছ থেকে যদি জানতে চাই কি ব্যবস্থা গ্রহণ করেছেন বা কি পরিকল্পনা রয়েছে? আমরা যখন আমার এলাকায় যাই মিরপুরে, প্রথম থেকেই অনেক বড় একটা ঐতিহ্যের জায়গা কিন্তু শাহ আলী মাজার, এবং এটা কিন্তু এখনকার না, এটা 70-80 বছর পুরনো, এবং এইটার ট্র্যাডিশনটা মিরপুরের বাসী সবার অনেক আগে থেকে, সারা বাংলাদেশে এটা অতি পরিচিত একটা ঐতিহ্যবাহী, যেটা হচ্ছে শাহ আলী মাজার দরগা। তো সেইখানে আসলে স্থানীয় যারা এই রিচুয়ালগুলো মেনটেন করেন, ওখানে যারা বাউল, যারা সন্ন্যাসী, যারা পাগল ফকির বলে, তারা থাকেন এবং তারা তাদের মতন করেই আসলে লাইফ লিড করার জন্যই কিন্তু এটার ভিতরে থাকেন। গান তারা দোয়া করেন বা তাদের মতন জীবন যাপন করেন। তো আপনাকে তো তারা রাস্তায় ডিস্টার্ব করছে না, তারা তো সেই মাজারের ভিতরে। আর কে গান গাবে কে গান গাবে না, এটা তো তার নিজস্ব পছন্দ, জীবনটা তার। এবং সেইখানে যে আপনার রিসেন্ট যেই ঘটনাটা হলো, যে ওনাদের কাছ থেকে শোনা যে জামাত শিবিরের লোকজন ঢুকে তাদেরকে এলোপাতাড়ি মারতে পারে, এটা কি পারে আসলে? এটা কি হয়? আর এটা তো আমার কালচার, পার্ট অফ মাই কালচার। তো এইখানে এটা কোনোভাবেই না, মানে অ্যাকসেপ্টেবল না। আমি প্রশাসনের সাথে কথা বলেছি আমার জায়গায়। এটা যেমন হচ্ছে আপনি যেমন বললেন যে এটা রাইটস নেই আসলে, হুট করে এভাবে অতর্কিত হামলা করা, এটা যে কারোর উপর রাইটস নেই। আরেকটা কথা, মাজার এরিয়ার মধ্যে তাদের যে আড্ডাটা বসছে, আরেকটা আমি আরেকটা বলি কথা। প্রশাসনের সঙ্গে যখন আমরা যোগাযোগ করলাম, প্রশাসন কিন্তু ওখানে তাদেরকে মারতে যায়নি, কখনোই ঢুকেনি। প্রশাসনের নাম দিয়ে কিন্তু এটা বলা হচ্ছে যে প্রশাসন করেছে, না, আসলে কিন্তু প্রশাসন করেনি। প্রশাসনের দায়িত্ব আপনি যেটা বলেন মাদক নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, ডেফিনেটলি এইটার জন্য তো এটা জিরো টলারেন্স। এলাকার কেউ হোক, কারো পরিবারের সন্তান হোক, কেউ যেন ওই মাদক আসক্ত না হয় বা এইটার ব্যাপ্তিটা রোধ করার জন্য অবশ্যই আমি একজন সংসদ সদস্য হিসেবে না, একজন এলাকাবাসী কেউই চায় না যে এখানে অবশ্যই যে মাদকটা বাড়ুক, কিন্তু এটাকে দমন করার জন্য, প্রতিহত করার জন্য সমষ্টিগতভাবে সবার কাজ করা দরকার। সেখানে আপনি যদি লাঠিসোঁটা নিয়ে যে মারামারি করেন, সেটা থেকে এটা দমন হবে বলে মনে হয় না। এটা প্রয়োগকারী সংস্থা, এটা প্রশাসনের কাজ, প্রশাসনকে তুলে ধরতে হবে, তাদের কাছ থেকে জবাব চেতে হবে যে না, এতটুকু এরিয়াতে। এবং মাজার কমিটিরও তো একটা দায়িত্ব রয়েছে। অবশ্যই মাজার কমিটির দায়িত্ব থাকলেও আপনি যদি বাইরে থেকে যে বারবার ইন্টারাপ্ট করেন, এরকম ভিতরে যে মানুষকে হঠাৎ করে আক্রমণ করেন, কেন? এটা তো এটার কাজ না আসলে। কারো কোনো জনপ্রতিনিধির লোক বা কোনো দলীয় লোক, তাদের তো কাজ না আসলে মাজারে যে বাউলরা কি করছে, সন্ন্যাসীরা কি করছে, পাগল ফকিরা কি, তাদেরকে মারাটা কি আসলে এটার ভিতরে পড়ে কিনা? এইটা কিন্তু একটা অনেক পরের ঘটনা, এর আগে থেকেই শুরু হয়েছে, যে বাউলদের উপরে, এদের উপরে শুরু হয়েছে। তো এই জিনিসটা আপনি মাদক নিয়ন্ত্রণ করেন, মাদক নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের সাথে কাজ করেন, প্রশাসনকে এনগেজ করেন, তাদের দায়িত্ব। তাহলে এটা আসলে কি আমরা বলতে পারি যে এটা আসলে নেশাখোরদের বা ওই আড্ডা উচ্ছেদ করা না, এটা ওইটারই আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া বলা যেতে পারে? আমার মনে হয় মাজারেরটা তো অবশ্যই প্ল্যান্ড অ্যান্ড টার্গেটেড, যে মাজারের ভেতরে যে মারার জন্য। আপনি যদি মাদক নিয়ন্ত্রণ করছেন, মাদকের জায়গাটা শুধুমাত্র ওই জায়গাটা না, পুরো সারা এলাকাতেই আমি জানি, আমি শুধুমাত্র মিরপুর না, ঢাকার প্রত্যেকটা জায়গাতে, আপনি রেল লাইন বলেন, বাজার বলেন, অনেক জায়গাতে এই ব্যাপ্তিটা কিন্তু এখানে শোনা যাচ্ছে বারবার, যেটার জন্য প্রশাসক, আমাদের প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্ট, প্রত্যেকটা মিনিস্ট্রি কাজ করছে, এবং প্রশাসনকে বলা হচ্ছে এটাকে দমন করার জন্য যা যা দরকার সব করা হবে। তো সেই জায়গাতে শুধুমাত্র ওই একটা পয়েন্ট টেনে যদি আপনি বলেন যে না, এটাতে মাজারকে যে টার্গেট করে হিট করা যায়, ইটস নট। জি, আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একদম সংক্ষেপে যদি একটু জানতে চাই যে মায়ের ডাকের প্রধান সমন্বয়ক থেকে একদম শুরুতে যেই কথাটা বললাম, সেখান থেকে সংসদ সদস্য তুলি, তো এই মায়ের ডাকের হাজারো পরিবার আপনার দিকে পথ চেয়ে রয়েছে এবং আপনি সংসদে যাওয়াতে নিশ্চয়ই তাদের মনোবলও বৃদ্ধি হয়েছে। তো খুব সংক্ষেপে যদি বলেন, তাদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেন যে তাদের এই প্রিয়জন হারা যারা রয়েছে, তাদের বিচারের ব্যাপারে আপনি নিজে আসলে ঠিক কতটা উদ্যোগ নেবেন, এবং তাদের জন্য যদি একটা মেসেজ আপনি দেন আমাদের মাধ্যমে। আমার মনে হয় আমার মেসেজ দেওয়ার আগেই তারা জানে, কারণ আমি তাদেরই সন্তান, আমি ওই পরিবারেরই একজন। তো যেই সময়টা তারা পার করছে, সমানভাবে আমি নিজেও পার করছি।
তো বিচার দেখার যেই তীব্র আকাঙ্ক্ষাটা, ন্যায় বিচার পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষাটা, বাংলাদেশের সামনে যে বিভৎস ভয়ঙ্কর স্বৈর শাসনে যে যারা প্রাণ হারিয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের যেই উপরে যে নির্যাতন, নির্মম নির্যাতন হয়েছে, এই সত্যগুলো সামনে আনার যে আকাঙ্ক্ষাটা সবার মতো আমারও। তো তাদেরই একজন হয়ে সংসদে যাচ্ছি, তাদেরই একজন হয়ে কথা বলবো। আর এই সংসদ সদস্য হিসেবে কাজ করা বা পার্লামেন্টে যাওয়ার মানে হচ্ছে ওই দায়িত্বটার উপরে আরো অনেক বড় আরেকটা দায়িত্ব নিয়ে যাওয়া, তাদেরই প্রতিনিধিত্ব করবেন আপনি করার জন্য। জি, এখানে আসলে কোনো ক্ষমতা বা অন্য কোনো পর্যায়ে চলে যাওয়া, সেটা আমার কাছে কখনোই মনে হয় না। আর তাদের দোয়া আছে দেখেই মনে হয় এখন এগিয়ে যেতে পারি। আমরা এমনটাই প্রত্যাশা করি যে যেই সানজিদা ইসলাম তুরিকে তারা বিপদে আপদে, ঝড়ে রোদে সব সময় পেয়েছে রাজপথে, রাতে হোক দিনে হোক, ঠিক সেভাবেই তাদের পাশে থাকবে এবং তাদের জন্যই লড়াই করবে, তাদের ন্যায় বিচারের জন্য। আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এসএটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আর অনেক কৃতজ্ঞতা এই আয়োজনে অংশগ্রহণ করতে দেয়। জি, আপনার জীবনের গল্পটি হতে পারে কারো জন্য অনুপ্রেরণা, আবার কারো জন্য শিক্ষা। আর সেই গল্পগুলোই আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।